বাংলা আমার মায়ের ভাষা, বাংলা জন্মভূমি, বাংলা আমার হৃদয়ে গাঁথা, ভূমির চরণে চুমি। বাংলা আমার পথের দিশা, বাংলা আমার প্রাণ, বাংলা মোদের মধুর কথন, বাংলায় করি গান। নমস্কার। সিকনের সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আমন্ত্রিত যে সকল শিল্পীরা আছেন তাদের সঙ্গে একটু পরিচয় করে নিই। আমার সঙ্গে আছে কোচবিহারের বিশিষ্ট সঙ্গীত শিল্পী ইশিত্রী চৌধুরী। আমার সঙ্গে আছেন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীমতী সুচিস্মিতা চক্রবর্তী, কবি, বাচিক শিল্পী। আমার সঙ্গে আছেন কোচবিহারের অন্যতম মনোবিদ, শিক্ষক, বিশিষ্ট সঞ্চালক এবং অবশ্যই বাচিক শিল্পী অনুপম মিত্র। সাথে আমি কাকলি ভট্টাচার্য। আমরা আজকের অনুষ্ঠানে যাব। আজ 21শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রতিটি মানুষের নিজের আবেগ, নিজের অনুভূতি, নিজের ভালোবাসা প্রকাশের একমাত্র মাধ্যম হল মাতৃভাষা। মাতৃভাষার মাধ্যমে প্রতিটি জাতি তার নিজস্ব বৈশিষ্ট্য এবং নিজস্ব সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে পারে এবং অবশ্যই পরবর্তী প্রজন্মের হাতে তুলে দিতে পারে। তাই মাতৃভাষাকে রক্ষা করবার নৈতিক দায়িত্ব প্রত্যেক জাতির। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা সিকনের পক্ষ থেকে বিশ্বের সকল জাতির সকল মাতৃভাষাকে শ্রদ্ধা জানিয়ে শুরু করব আমাদের আজকের অনুষ্ঠান। আমরা অনুষ্ঠানের শুরুতেই সঙ্গীতে যাব। আমরা যাব ইশিত্রীর কাছে। ইশিত্রী, আজকের এই মহান দিনে, কারণ এই দিনটা বাংলা তথা বাঙালির কাছে মহান দিন, মানে বহু কষ্টে বহু রক্ত ঝরিয়ে পাওয়া একটি দিন, তো তুমি কি শোনাবে? শুরু করবে কি দিয়ে? আজকের দিনে যে গানটি ছাড়া একদমই হয় না, সেই গানটি দিয়ে শুরু করছি। গানেই যাই একদম একদম গানে।
1952 ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে লেখা আব্দুল গফ্ফর চৌধুরীর একটি কালজয়ী সঙ্গীত হলো আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। অপূর্ব পরিবেশনা, ভীষণ সুন্দর। আমি শিল্পীকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটি অনুষ্ঠান শুরু করবার জন্য। আমরা জানি আজকের যে বাংলাদেশ, সেই বাংলাদেশের প্রেক্ষাপট আমাদের জানা আছে। 1952 21শে ফেব্রুয়ারি রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে যে ভাষা আন্দোলন শুরু হয়েছিল, বাংলাকে রাষ্ট্রভাষা করবার জন্য যে আন্দোলন, তার পরিসমাপ্তি ঘটেছিল 1971-এর 16ই ডিসেম্বর নতুন বাংলাদেশ স্বাধীন রাষ্ট্রের মাধ্যমে। তো এই ইতিহাস আমাদের বোধহয় প্রত্যেকের জানা, এবং আমরা প্রতি মুহূর্তে সেটাকে অনুভব করি এবং সেটাকে আমরা বারে বারে নিজের মনে বিচরণ করি যে বাংলা ভাষা, বাংলাদেশ আজ হয়তো একটা আলাদা রাষ্ট্র, কিন্তু একসময় সবটাই আমরা একত্রিত ছিলাম। তাই বাংলা একটা বৃহত্তর জায়গা। সেই বাংলা ভাষাকে কেন্দ্র করে আমরা গর্বিত, আমরা বাঙালি, যে একটা ভাষাকে কেন্দ্র করে এক নতুন রাষ্ট্রের জন্ম হয়েছিল, যার জন্য 1999 খ্রিস্টাব্দে ইউনেস্কো বাধ্য হয়েছিল এই একটা ভাষা আন্দোলনের ফলে একটা দেশের জন্ম। এই ঐতিহাসিক সন্ধিক্ষণকে স্মরণীয় করে রাখবার জন্যই হয়েছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রত্যেক জাতি যেন তার নিজের ভাষাটাকে অন্তত একটা দিন সুন্দর করে উদযাপন করতে পারে। আজকের দিনে বাংলা ছাড়া অন্য ভাষা ব্যবহার করাই উচিত না। জানি না আমরা আমাদের পুরো অনুষ্ঠানে এটা রক্ষা করতে পারবো কি না, কারণ আমাদের তো অভ্যেস হয়ে গিয়েছে বিভিন্ন ভাষা নিয়ে কথা বলা। আমি যাব, আজকে আমাদের সঙ্গে আছেন কবি এবং বাচিক শিল্পী সুচিস্মিতা চক্রবর্তী। আমরা ওনার কাছে যাব, শুনবো ওনার নিজের লেখা কবিতা। উনি নিজে ভীষণ ভালো লেখেন এবং আমি ওনার কলমের খুব ফ্যান তো বলা যাবে না, গুণমুগ্ধ একদম। আমি ওনার কলমের খুব গুণমুগ্ধ, আমার ভীষণ ভালো লাগে ওনার লেখা পড়তে। আমরা সুচিস্মিতাদির কাছ থেকে কি শুনবো আজকের এই সুন্দর দিনে? ইতিহাস বলে যে 1952 যে 21শে ফেব্রুয়ারি, তার আগেও কিন্তু আমাদের ভাষার জন্য একটা আন্দোলন হয়েছিল। সেটাকে ধরে, সেটার সূত্র ধরেই এই 21শে ফেব্রুয়ারি পর্যন্ত আমি একটা ইতিহাসও রেখেছি আমার লেখার মধ্য দিয়ে। আবেগ তো রয়েইছে, লেখা মানে আবেগ, অনুভূতি। তুমি এটা সময়কে তুলে ধরতে চাইছো তোমার লেখা? একদমই তাই। বাহ। কবিতার নাম রেখেছি বাংলা ভাষার জন্য। বরাক উপত্যকা থেকে সুরমা কুশিয়ারা নদীর পথরেখা ধরে বাঙালিরা মাতৃভাষার জন্য সেদিন প্রাণ দিয়েছিল। ওই মেয়েটা কমলা নাম যার, ওরাই তো দৃপ্ত কণ্ঠে বলেছিল, জান দিতে পারি, জবান কেড়ে নিতে দেব না। সেদিন প্রাণ দিয়েছিল কমলা, শচীন্দ্র, কানাই, হিতেশ সহ মোট 11 জন। ওদের বুকে ছিল জীবনানন্দ, হাসি কান্নায় রবীন্দ্রনাথ, কবি নজরুলকে নিয়ে ওরা সেদিন বিদ্রোহী দামাল। সে বুকে চলল গুলি, সেদিন ছিল 19শে মে, এরপর আবার 21শে ফেব্রুয়ারি। কি করে তোমায় ভুলি, রক্তে ভিজেছে পথ, রাজপথে ওরা শুয়ে, জব্বার, সালাম, বরকত। যুবক রফিক, সফিউর ফাগুনে জ্বালালো আগুন। মায়ের আঁচল, প্রিয়ার মায়া সব অগ্রাহ্য করল। বাংলা বর্ণমালা বর্ণময় হলো ওদের শোণিত ধারায়। কি করে ভুলি ওদের, কি করে ভুলি? ওরাই তো পাখির কুজন, স্রোতস্বিনীর কলতান, ঘুম ভাঙার গান, জীবন দানি আজ ওরা মহিয়ান। কি হতো সেদিন ওরা ঘুমিয়ে থাকলে? হয়তোবা হারিয়ে যেতেন রবীন্দ্রনাথ, ফুলের বাগিচায় চিরতরে নীরব হয়ে যেতেন বিদ্রোহী কবি জসিমউদ্দিন, জীবনানন্দ। আমাদের কারো কারো বুকের গভীরে গুমরে গুমরে কাঁদতেন। বাংলার মুখ অধরাই থেকে যেত। মাতৃভাষা আসলে সন্তানের চেতনায় মায়ের প্রতীত অনুভূতির সমাহার। প্রেম প্রীতির অক্ষরমালা, বিরহ বেদনের মূর্ত ছবি, বিচ্ছেদের মর্মস্পর্শী কান্না। এর আর কোনো বিকল্প নেই, যেন মায়ের বিকল্প শুধুই মা। তাই 21শের রক্তে রাঙা পথে আজও আমি স্লোগান দেই,
জব্বর, সেলিম, বরকত, রফিক আর সফিউরদের সাথে। গর্বে মাথা উঁচু করি, চিৎকার করে বলি, বাংলা আমার প্রেমের প্রথম উচ্চারণ, আমার হাসি, আমার কান্না, মায়ের আদরে প্রশ্রয় ভরা ডাক, মায়ের চেয়েও প্রিয় তুমি। মাতৃভাষা, তুমি আমার রূপলি জলের নদী, তোমার ছলাৎ ছলাৎ শব্দ, তোমার ছোট্ট ডিঙি নৌকো, ছোট্ট সাঁকো আমার জীবনের পারাপার। দিগন্ত জোড়া বিস্তৃত মাঠ আর পাখির কলতানের অনুভব তুমি শুধু দিতে পারো। তোমার ছায়ায় বেড়ে ওঠা আমার অহংকার, তাই নিজের অনুভূতি জুড়ে সবার ভাষা বাঁচুক, নিজের অনুভূতি জুড়ে সবার ভাষা বাঁচুক। ভীষণ সুন্দর। আমার মনে হয় যে আমি প্রথমেই বললাম না, আমি ওনার কলমের গুণমুগ্ধ একজন মানুষ। তো আমার মনে হয় দর্শকরাও বোধহয় কবিতাটা শুনে সেটাই অনুভব করবে। ভীষণ সুন্দর, এবং জাতি ধর্ম বর্ণ এসে ভাষায় মিলে গেল, এটা একটা আলাদা জিনিস। আমি অনুপমের কাছে যাব। আমাদের সঙ্গে আছেন অনুপম মিত্র, কোচবিহারের খুব পরিচিত একটি মানুষ। তো আমি ওকে দুবারই কিন্তু আলোচক হিসেবে নিয়ে এসেছি। এটা একটা ব্যাপার। ওকে আমি বাচিক শিল্পী হিসেবে আনিনি, সঞ্চালক হিসেবেও আনিনি, দুবারই ওকে আমি আলোচক হিসেবে নিয়ে এসেছি। এবং আমার মনে হয়েছে যে কিছু দিক আছে যেগুলো অনুপম ভীষণ সুন্দর করে বলতে পারে। তো ঠিক এই ভাষার দিদির এই কবিতাটা ছুঁয়ে তোমাকে বলবো যে ধরো যে কবিতাটা যে দিদি লিখেছেন মাতৃভাষা বলেই কিন্তু এত সুন্দর লিখতে পেরেছে। ডিঙ্গি নৌকো, সাঁকো, নিজের অনুভূতিকে প্রকাশ করতে পেরেছেন শুধুমাত্র মাতৃভাষা বলে। আজকে যদি দিদিকে এটা অন্য ভাষায় লিখতে বলা হতো, ইংরেজি বা হিন্দি, দিদির বোধহয় সে আবেগ বা ভাষার সেই ছোঁয়াটা আমরাও পেতাম না। মানে এটাই হলো ভাষা। যদিও আমরা জানি যে হলো বাংলা একটা অঞ্চলের ভাষা, একটা আঞ্চলিক ভাষা, কথায় বাংলা একটা আঞ্চলিক ভাষা। তো তোমার কাছে আমি যেটা জানতে চাইবো যে মাতৃভাষা আঞ্চলিক ভাষার গুরুত্ব, বা ধরো এই যে ভাষা ক্ষেত্রে এখন কি হয় যে শুধু তো মাতৃভাষা না, মাতৃভাষার পাশাপাশি আমাদের আরো অনেক কটা ভাষাকে সামনের সারিতে নিয়ে এসে ওটা পড়তে হয় বা ওটা তৈরি ব্যবহার শিখতে হয়, ভাষাটাকে জানতে হয়। তো সেই বিষয়টা, সেই ত্রিভাষা এবং তোমার কাছে মাতৃভাষা এবং আঞ্চলিক ভাষার গুরুত্ব, মানে আজকের আলোচনাটা একটু অন্যভাবে হোক। একদমই। শুরুতে কাকুলিদি একটি চমৎকার প্রশ্ন আজকে দিদির কবিতার সূত্র ধরে আমার কাছে উপস্থাপিত করলো। কাকুলিদি একটি চমৎকার কথা বললো। আমরা হয়তো আমাদের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন কাজের জন্য আমরা বিভিন্ন ভাষা অধ্যয়ন করে থাকি, কিন্তু আমাদের যে মাতৃভাষা সেটা তো আমাদের হৃদয়ের ভাষা। কারণ একটি শিশু যখন জন্মগ্রহণ করে তার পরবর্তী সময়ে তার মায়ের সাথে যে ভাষায় কথা বলে, তার সমাজে সামাজিকীকরণ হয় যে ভাষার মাধ্যমে, যে ভাষার মাধ্যমে তার কল্পনা শক্তির বিকাশ হয়, যে ভাষার মধ্য দিয়ে তার আবেগের প্রতিফলন ঘটে, সে ভাষাই তো মাতৃভাষা। এবং আমাদের গুরুদেব একটি চমৎকার কথা বলেন। গুরুদেবের যদি আমি ওই শিক্ষামূলক প্রবন্ধগুলো পড়ি, সেখানে উনি চমৎকার বলেছেন যে মাতৃভাষা তো মাতৃদুগ্ধের সমতুল্য, এর তো কখনো কোনো বিকল্প হয় না। এবং গুরুদেবের লেখায় খুব সুন্দর করে প্রতিফলন হয়। ভীষণভাবে আমরা দেখতে পারি যে যেরকম শীতের সাথে একটা বস্ত্রের একটা সংযোগ আছে, খাদ্যের সাথে একটা অন্নের সংযোগ আছে, ঠিক সেই রকম ভাব বা আবেগের সঙ্গে ভাষার কিন্তু একটা সংযোগ রয়েছে। তো এই ভাষাকে তো কখনো আমরা উপেক্ষা করতে পারি না। এবং আমি যখন এই আলোচনাটা করতে করতে যাচ্ছি, যখন ভাবছি, শব্দগুলোকে যখন মালা গাচ্ছি, তখন কিন্তু গুরুদেবকেই আশ্রয় করলাম, বিশ্বকবি রবীন্দ্রনাথকেই, ঠাকুরকেই আশ্রয় করলাম, এবং সর্বশেষ আশ্রয়ের জায়গাই হলো কবিগুরু রবীন্দ্রনাথ। এবং তাকে ঘিরেই আমাদের তো কর্মকাণ্ড। এবং দিদি কথায় ছুঁয়ে আসলো জসিমউদ্দিনের কথা। এরা এক একজন তো সব আমাদের মাতৃভাষা, আমাদের বাংলা ভাষার সম্পদ। তাদের মধ্য দিয়ে, তাদের দেখার মধ্য দিয়ে, তাদের আবেগের মধ্য দিয়ে সেটা প্রস্ফুটিত হয়েছে। এবং আমাদেরও যখন আমরা একে অপরের সাথে কথা বলি, যখন খুব কান্না পায়, যখন খুব দুঃখ হয়, তখন কিন্তু আমরা কিন্তু ওই সব ওই দৈনন্দিন অফিসিয়াল
যে ভাষাগুলো আমরা প্রয়োগ করি হুম। সেগুলো কিন্তু করি না, তখন কিন্তু আমাদের আবেগের উচ্চারণ হয় মাতৃভাষার মধ্য দিয়ে। আমরা যখন দিদি যখন আমরা ঝগড়া করি তো এটা মাতৃভাষার মাতৃভাষার মধ্যে একটা দিয়ে। বাচ্চা ব্যথা পেলে বলে, হ্যাঁ। ইংলিশ মিডিয়ামে পড়া বাচ্চা ব্যথা পেলে বলে ও বাবা গো মা গো একদম বলে চিৎকার একদম করে ওঠে। একদমই একদমই। এবং যখন এই কবিতাটা দিদি লিখলেন, লিখতে লিখতেও কিন্তু যখন কল্পনাটা করলেন কি লিখবো, হ্যাঁ। সেটাও কিন্তু মাতৃভাষার একদম, মধ্য দিয়ে। একদম, একদম। সুতরাং আমরা মানে কোনোভাবে ছবিটাই আঁকতে পারি, শব্দগুলো গোছালেই মাতৃভাষা। চিত্রকল্প তৈরি হয় তো একটা একদম কবিতা একদমই একদমই দিদি যেটা বললেন খুব সুন্দর। একটা আমরা চিত্রকল্প তৈরি করতে পারি, আমরা একটা সুন্দর ল্যান্ডস্কেপ আঁকতে পারি মাতৃভাষার মধ্যে ছবি দিয়ে। আঁকাটাই, ছবি শব্দ দিয়ে আঁকাটাই। ছবি আঁকাটাই হচ্ছে সত্যি, শব্দ। ফলে সত্যি। আঞ্চলিক ভাষাগুলোকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। অবশ্যই বাঁচিয়ে এটা হলো রাখতে একটা হবে। ভীষণ বড় দায়িত্ব। কারণ কাকুরিদি এই প্রসঙ্গে বলি যে আমাদের প্রত্যেকটি ভাষার তো একটা ঐতিহ্য আছে, একদম, একদম। একটা কৃষ্টি আছে। এবার ভাষা হচ্ছে, শিক্ষা হচ্ছে অতীত কৃষ্টির সংরক্ষণ এবং সঞ্চালন। তাকে সংরক্ষণও করতে হবে এবং প্রজন্ম থেকে প্রজন্ম তাকে কিন্তু আমাকে সঞ্চালনও করতে হবে। না, জগদীশচন্দ্র বসুর একটা বিখ্যাত কথা আছে, হ্যাঁ, হ্যাঁ। সেটা হচ্ছে যে মাতৃভাষায় বিজ্ঞান সাধনা করা উচিত। মানে সত্যিকারের যদি আমার বোধ তৈরি করতে হয় তাহলে বিজ্ঞানটাও বাংলা ভাষাতেই পড়া কি উচিত। চমৎকার উচ্চারণ। ঠিক আছে, তা ভাষা হচ্ছে মানে, এবং দেখবে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরাও যখন ইংরেজিতে পড়ছে কিন্তু সে বুঝছে বুঝছে কিন্তু তার বাংলায়, তার একদম। মাতৃভাষাটাকে একদম, ক্যালকুলেট একদম, করে ওভাবেই বুঝছে আর কি। একদম হ্যাঁ? একদম একদম। এবং সেটার সঙ্গে আমার মনে হয় যে সব বাচ্চারা যারা পড়ছে, আমার ঘরেও আছে ছাত্র, তা আমার এটা মনে হয়েছে যে একদম একদম মানে যে একদম। ভাষাতেই পড়ুক না কেন, ভাবটা কিন্তু চিন্তাটা করে নিজের ভাষাতে, বোধ এবং নিজের বীক্ষণ ভাষাতে। সবসময় মাতৃভাষাতে। আমরা পরবর্তীতে মননে থাকুক যাবো। মাতৃভাষা। আমরা পরবর্তীতে যাব সিটির কাছে। আমরা মাতৃভাষা বাংলা ভাষা নিয়ে কথা বলছি। তো বাংলা শুধু ভাষা নয়, বাংলা হলো আমাদের একটা অনুভূতি। আমরা বাঙালি, আমাদের বাংলার প্রতিটা জিনিস আমাদের কিন্তু অনুভবে আসে। আমরা বারে বারে বাংলায় ফিরে আসতে চাই, কারণ আমাদের শুরু এবং শেষটা আমরা বাংলাতেই করি। সেই জন্য আমরা পরবর্তীতে যাবো সিটির কাছে। সিটি আমাদের কি শোনাবে বলে? তোমার এই কথার রেস্তোরে একটা গান মনে পড়লো, তো প্রদীপ চৌধুরীর গাওয়া গান, আমি চেষ্টা করছি তাই এই বাংলাকে নিয়েই তার গানটা করা, বাংলাকে মানে এই গানটার মাধ্যমে তিনি বাংলাকে ডেসক্রাইব এবং একটা বিষয় দেখো, যে আমরা এমন একটা অঞ্চল, এমন একটা জায়গায় আমরা বসবাস করি কি নেই, সব আছে। সব আছে। মানে বাংলা আমার মনে হয় সবচেয়ে বেশি সমৃদ্ধ। বাংলা মানে বাংলার যে এলাকাটা সবচেয়ে বেশি সমৃদ্ধ সব দিক থেকে, পাহাড় তুমি- থেকে সমুদ্র, সব দিক থেকে তুমি এবং যা চাইবে। বলতে গম্ভীর- গেলে পাহাড় আর কি মাথার মুকুট, আর বাংলা মাকে পা ধুইয়ে দিচ্ছে চলো, বঙ্গোপসাগরের জল। একদমই একদমই। একদমই আর তাই, এত গম্ভীরা, কিছু। টুসু, সব ভাদু, কি নেই? ভাওয়াইয়া, হ্যাঁ, ভাটিয়ালি, ঝুমুর, ঝুমুর, সব। সর্বত্র। তুমি যা চাইবে তাই আছে। একদম। চলো আমরা হিস্ট্রি গানে যাই। আর কথা নয় মা, আর নয় কোনোখানে, বারে বারে আমি আসি যেন
সত্যি কথা, আমিও না, আমি একদম মন থেকে বলছি, আমি যতবার জন্ম নেব বাংলাতেই জন্ম নিই, মানে ভারতবর্ষের আর অন্য কোনো জায়গাটা, শুধু বাংলাতেই জন্মাতেই চাই। মানে এত সমৃদ্ধ একটা দেশ, এত সমৃদ্ধ একটা অঞ্চল। আমরা জানি যে ভারতবর্ষ হলো বৈচিত্র্যের মধ্যে ঐক্য, বাংলা তার একটি অংশ। এবং বাংলাতেও যদি আমরা দেখবে বহু কিছু সমন্বয়ে বাংলা, জাতি, ভাষা, গোষ্ঠী, ধর্ম, তুমি যেখানে, এবং প্রতিটা অঞ্চল ফিরে দেখবে তাদের কৃষ্টি কালচার আলাদা। তার মানে সে সব কিছু মিলেই তো বাংলা না, মানে বাংলা বলো বা ভারতবর্ষ, যদি তুমি বৃহত্তর আঙ্গিকে দেখো ভারতবর্ষও তাই, মানে অনেক কিছুকে একসঙ্গে নিজের মধ্যে সমাহিত করেছে, বাংলাও কিন্তু তাই। ভিনসেন্ট স্মিথ বলে না, ইউনিটি ইন ডাইভার্সিটি। আর তোমার কথা ধরেই বলি যে বাংলায় আবার জন্মাতে চাই, আমরা মনে হয় সকলেই তোমার সাথে সহমত হবে, নইলে আমরা মানিক বন্দ্যোপাধ্যায় পড়তে পারবো না, পূর্ণেন্দু পত্রিকে পড়তে পারবো না, জীবনানন্দ রয়েছে, আবার আসিব ফিরে এটা আমাদের প্রত্যেকের মনের কথা, আমরা প্রত্যেকেই আবার বাংলাতেই ফিরে আসতে চাই। আমি এইভাবেই যাব সুচিস্মিতাদির কাছে, শুনবো কিছু সম্প্রীতি, যদি কিছু শোনাও, এই সবটা মিলিয়ে, মানে সব কিছুকে একত্রিত করে একটা অঞ্চল, একটা দেশ, একটা রাজ্য। ঠিকই তাই, আমাদের ভেতরকার রক্তক্ষরণগুলো তো আমরা ধরতে পারি না, কিন্তু আমরা এখনো অনেক কিছুর মধ্যে নিজেদেরকে আলাদা করি আর কি, খুব ছোট, খুব তুচ্ছ বিষয় আমরা অনেক সময় আলাদা হয়ে যাচ্ছি। এটা খুব দুঃখের বিষয়, সবার উপরে মানুষত্ব, এটা সব সময় আমাদের ভাবনায় থাকা উচিত, এবং সেই ভাবনা থেকেই বিভেদ নয়, ঐক্যতাই হোক আমাদের মূল মন্ত্র। ঐক্য তো থাকাই উচিত। আমি তো অন্যভাবে ভাবছি, যে আমি কাঁদি যেভাবে, অস্ট্রেলিয়াতেও একটা মানুষ সেভাবেই কাঁদে, আমার হাসির ভাষা এক, আমার কান্নার ছবি এক, তাহলে কোথায় আমরা আলাদা? আমি তো এই আলাদা বোধটাই আমি ধরতে পারি না, মানে এত খারাপ লাগে কখনো কখনো কিছু ঘটনা। প্রত্যেকের অনুভূতি, মানুষ তো আমরা, মানে আমরা বেসিক্যালি তো সবাই এক আর কি। হ্যাঁ, সেই জায়গা থেকে, এবং আমরা এক ছিলাম, এক আছি, এক থাকবো। কেন বলছি? কারণ আমি কখনো মানে হতাশা ব্যঞ্জক ভাবে কিচ্ছু ভাবতে ভালোবাসি না, মানে আমার সব সময়, আমি সব সময় ভাবি সব ভালো হবে, যা কিছু ঘাটতি আছে তা একদিন পূরণ হবে, এবং আমরা সবাই খুব ভালো থাকবো, তাই, এবং ভালো ছিলামও তো আমরা, ঠিক আছে? তা সেই জায়গা থেকে ভালো ছিলাম বলেই বেঁচে আছি কোনো না কোনো ভাবে। তা যাই হোক, আমি আমার লেখা মানে সম্প্রীতি কথাটাকে আমি ভেঙেছি সমপ্রীতি, এভাবে কবিতার নামটা দিয়েছি। অমল, আজাদ, আব্বুল, রতন একটি গ্রামেই থাকে, খেলাধুলো আর দুষ্টুমি যত একসাথে সব বাটে। রূপসী গাঁয়ের ছবিটি যেন ছবির মতোই আঁকা, বুকে নিয়ে চলা নীল নদীটি ধনুকের মতো বাঁকা। নীল জলে ওরা সারাদিন কি দস্যি পানায় করে,
বান এলে পরে কাকি চাচিদের এপার ওপার করে। রতনের বাবা পুরুত মশাই ফলমূল যত আনে, ওরা চারটেতে ভাগ করে খায়, ধর্ম কি বলে কে জানে। ঈদের পরবে অমল রতন বাজার আনাজ করে, আপ্যায়নে আবুল আজাদ ওদের সঙ্গ ধরে। গ্রামের মানুষ পাত পেরে খায় উৎসব নিশিদিন, দুর্গা পুজোরও এক ছবি ভাই, জাতপাত দ্বিধাহীন। সকাল হতেই গায়ের আকাশ পুণ্য মন্ত্রে গায়, আজানের ধ্বনি স্তোত্রমন্ত্র একসাথে শোনা যায়। অসুখের দিনে হিঁদুর রক্ত মুসলিম গায়ে যায়, হিঁদুর জন্য মুসলিম ভাই জান কোরবানি দেয়। ধর্ম ওদের করেনি আলাদা, ওটা যার যার তার, মনুষ্যত্ব সবার আগে, ধর্ম যে তারপর। উদাস বিষাদ তাপ সন্তাপ একসাথে থাকে তারা, দুষ্টু মানুষ গলাতে যেও না ওখানে তোমার মাথা। এটাই আমার ভারতবর্ষ, আমার দেশের ছবি, বদলাতে চায় যারাই এসব তারা নয় সাধু নবী। এটাই আমার ভারতবর্ষ, আমার দেশের ছবি, বদলাতে চায় যারাই এসব তারা নয় সাধু নবী। একদমই তাই, মানে ভীষণ সুন্দর না? দারুণ, মানে আমি দারুণ লেখাটা। অসাধারণ, মানে আমি শুনছি আর ভাবছি। অসাধারণ বলে সত্যি, মানে এত সুন্দর, ভালো মানে লাগা। এটার উপর সত্যি মানে বলারও আর কিছু নেই, মানে পুরো ছবিটা এঁকে দিয়েছে তো। আর আমি এটাকে একদমই। মানে আমার এখানে বর্ণনা করার কিছু নেই, না। এত সুন্দর করে তুমি দিদি একটু আগে ছবিটা নিজেই এঁকেছো। বলছিলেন একটা দৃশ্যপট রচনা একদম। করছে, একটা সেই ছবি আঁকছে, চিত্রকল্পটা তুমি এঁকেই দিয়েছো। একদম মানে পরিষ্কার দেখতে পেলাম মনে হয় একদম, একটা একদম। আমার দেশটাকে মানে সামনে। একদম, মানে এটাই আমাদের দেশ, হিন্দু মুসলিম শিখ ঈসাই সব একসাথে, আমরা সবাই একসঙ্গে ধর্ম পালন করি, একসঙ্গে উৎসব পালন করি। এটাই আমরা আছি, এটাই আমরা থাকবো। আমি যাব অনুপমের কাছে। অনুপম, আমরা মাতৃভাষা দিবসে যেহেতু অনুষ্ঠান করতে বসেছি, তোমার কাছে একটা কথা, যে মাতৃভাষা যদি সেটা রাষ্ট্রভাষা বা সরকারি ভাষা না হয়, তাহলে সেটাকে বাঁচাবে কেমন করে? যেমন ধরো, মানে যেহেতু ধরো আমরা প্রত্যেকেই শিক্ষক, শিক্ষার একটা জায়গায় আমরা আছি, তো আমরা কিছু মানে উপদেশরা আমরা কিছু শব্দ বলতে পারি বা কিছু কথা বলতে পারি যেগুলো হয়তো কাজে লাগতে পারে। যেমন ধরো, আমরা এখন আমাদের সংবিধান স্বীকৃত 22টা ভাষা, তার মধ্যে বড়ো আছে, অলচিকি আছে, কোঙ্কনি আছে। আমরা জানি না এই ভাষাগুলো কতটা বেঁচে আছে, কারণ দেখো ভাষা তখনই বাঁচবে যখন ভাষায় সাহিত্য তৈরি হবে। সাহিত্য না হলে কিন্তু ভাষা বাঁচবে না। সাহিত্য হলে শুধু তা হবে না, সাহিত্যটাকে পড়তে জানতে হবে। প্রচুর সাহিত্য হলে কিন্তু আমি পড়তে পারছি না, অলচিকি ভাষার সাহিত্য যদি আমার হাতে আসে, আমি যদি পড়তে না পারি তাহলে আমি বুঝবো কেমন করে? আমাকে বুঝতে হবে। বর্তমানে ধরো আমি যদি কোচবিহারের কথাই বলি, আমরা রাজবংশী ভাষাকে সংবিধানে নিয়ে যাবার জন্য আমরা একটা লড়াই করছি, আন্দোলন করছি। আমরা চাই যে আমাদের, কারণ রাজবংশী ভাষায় একটা বৃহত্তর জনগণ কথা বলে, কিন্তু বৃহত্তর জনগণ, যেহেতু আমরা সেই এলাকায় চাকরি করি। শুধু কোচবিহার নয়, নিম্ন অসমের জলপাইগুড়ি, উত্তরবঙ্গ এবং নিম্ন অসমের একটা বিস্তৃতি, মালদার একটা বড় অংশ কিন্তু আছে যারা হলো মানে রাজবংশী ভাষায় কথা বলে। তো সুতরাং একটা বড়, মানে সেই ভাষাটাকে আমরা নিয়ে যেতে চাই সংবিধানে। কিন্তু এবার যেখানে তুমি ধরো, আমি এটার পাশাপাশি বলছি, বাংলা হলো পঞ্চম থেকে সপ্তম, মানে সরকারি হিসাবে পঞ্চম, মাতৃভাষা হিসাবে পঞ্চম, সরকারি হিসাবে সপ্তম, এরকম একটা হিসাব আছে। এইরকম একটা বিশ্বের মধ্যে এরকম একটা জায়গা। তো সেইখানে বাংলার যে অবস্থা, ধর বাংলা ভাষাটাকে এখন আমাদের বাঁচানোটা কিন্তু অনেক জায়গাতেই কিন্তু প্রশ্ন চিহ্নের জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে। আমার ছেলে যদি রবীন্দ্রনাথের ভাষায় না পড়ে যদি তাকে ট্রান্সলেট করে পড়তে হয়, সেটা আমার কাছে কষ্টের, সবার কাছেই কষ্টের। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে একটু বলো যে আমরা এই যে আঞ্চলিক ভাষাগুলোকে আমরা বাঁচাবো কেমন করে? বাঁচাতে তো হবেই, না হলে কি বলতো আমাদের ঐতিহ্য নষ্ট হয়ে যাবে, আমরা তো বিলীন হয়ে যাব। হ্যাঁ, যেমন টোটো, এই জাতিগুলো যেমন বিলীন হয়ে গেছে, আমরাও কিন্তু এখন সেই দিকে চলে যাব যদি আমাদের ভাষা এবং সংস্কৃতিকে বাঁচাতে না পারি। কাকুলিদি একটি ভীষণ চমৎকার দিক তুলে ধরলেন আজকের এই আলোচনায়, সেটা হচ্ছে যে ভাষাকে, তো আমি একটু আগেই বলছিলাম, ভাষা হচ্ছে প্রত্যেকটা
জাতির একটা নিজস্ব কৃষ্টি, একটা ঐতিহ্য এবং বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য, এবং একে সংরক্ষণ করাটা আমাদের ভীষণভাবে প্রয়োজন। যদি একে আমরা সংরক্ষণ না করতে পারি তাহলে প্রজন্ম থেকে প্রজন্ম সেটাকে আমরা প্রবাহিত করতে পারবো না। এবার দেখে যে ভারতবর্ষ ভাগ হয়েছে যতগুলো রাজ্যে, ভাষা কিন্তু পরে ভাগ হচ্ছে আবার ভাষা, রাশিয়া ভাগ হয়েছে ভাষা, এবং ভাষাকে কেন্দ্র ভৌগোলিক অবস্থানের সঙ্গে সঙ্গে ভাষাটাও কিন্তু ভাষাটা ইম্পর্টেন্ট, মারাত্মক জড়িয়ে আছে। কারণ ভাষা তো একটা আবেগ, আবেগ সবাই ভাষার জন্য আলাদা হতে। এবং এই জায়গাটায় বলি দেখো, প্রথমে তো আমরা বলি যে আমাদের বাড়ির এবং গৃহ পরিবেশের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমরা যদি অভিভাবক বা অভিভাবিকা যারা রয়েছি তারা যদি প্রত্যেকে নিজেরাও পড়ি এবং সন্তানকেও তাদের মাতৃভাষা পড়তে যাতে আমরা উৎসাহিত করতে পারি। এরকম নয় যে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা ইংলিশ মিডিয়ামে পড়ছি বা ইংরেজি ভাষার বেশি প্রয়োগ করছি, সেটার পাশাপাশি সরকারি ভাষা আমাদের পড়তেই হবে, জানতেই হবে। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু আমরা বাড়িতে বা নিজের মতন করে আমরা কিন্তু সেটাকেও আমরা কিন্তু একটা জায়গা রাখতেই পারি আমাদের দৈনন্দিন কার্যকলাপের মধ্যে। প্রথম কথা এটা বলতে পারি। দ্বিতীয় কথা যেটা বলতে পারি যে প্রত্যেকটা এই মুহূর্তে আমরা বারবারই আসছে যে বিভিন্ন বেসরকারি যে স্কুলগুলো রয়েছে, ইংরেজি মাধ্যমের যে স্কুল রয়েছে, তাতেও কিন্তু দ্বিতীয় ভাষা এবং তৃতীয় ভাষা হিসেবে কিন্তু বাংলা পড়ানো হচ্ছে আমাদের এই বাংলায়। দ্বিতীয় ভাষা তো অবশ্যই, এবং অনেকখানি তৃতীয় ভাষা হিসেবেও পড়ানো হয়, সেটা কেন্দ্রীয় বিদ্যালয়গুলোতে তৃতীয় ভাষা হিসেবে অনেক জায়গায় পড়ানো হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে যেটা বললে এই মুহূর্তে খুব উল্লেখযোগ্যভাবে আমাদের যদি লেপচা ল্যাঙ্গুয়েজ বলো বা আমাদের যদি টোটো আমরা যদি ধরি, আমাদের কোচবিহারে নিজের প্রাণের ভাষা রাজবংশী ভাষার কথা যদি বলি, সেই সব নিয়েও কিন্তু এই মুহূর্তে একাডেমি তৈরি হচ্ছে, বিভিন্ন গবেষণা হচ্ছে। এবং আমার মনে হয় এর মধ্য দিয়ে আমরা যদি উৎসাহিত করতে পারি, আমরা যদি নতুন প্রজন্মের কাছে যদি সেইভাবে পৌঁছে দিতে পারি ভাষাটাকে, তাহলে হয়তো প্রজন্ম থেকে প্রজন্ম এই ভাষাটা হয়তো বেঁচে যাবে। নইলে পৃথিবীতে বহু ভাষা আছে শুধুমাত্র সংরক্ষণের অভাবে, সঞ্চালনের অভাবে শুধুমাত্র সেই ভাষার সমাধি ঘটেছে। এবং অবশ্যই সরকারিভাবেও কিন্তু এটা অন্তত উদ্যোগ নিতেই হবে যাতে আঞ্চলিক ভাষাগুলোকে বাঁচানো যায়। কারণ আঞ্চলিক ভাষাগুলো না বাঁচালে জাতিগুলো কিন্তু আস্তে আস্তে বিলুপ্তির পথে চলে যাবে। আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ লগ্নে পৌঁছে গিয়েছি। আমরা একটা সঙ্গীত দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শেষ করবো। ইসিত্রী কি শোনাবে? একটা খুব আজকের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটি গান, অবশ্যই ইতিবাচক।
এরপরে আর কথা হয় না, আমরা আমাদের মনের সবগুলো জানালা খুলে দেব, সমস্ত ভালো আমরা গ্রহণ করব। আজকের এই সুন্দর দিনে আমরা একটাই অঙ্গীকার করব, প্রত্যেক জাতি নিজের ঐতিহ্য, নিজের সংস্কৃতি, নিজের ভাষা, নিজের কৃষ্টি নিয়ে বেঁচে থাক। কারো এগিয়ে যাবার পথে যেন কোনো আমরা যেন কোনো বাধা না দিই। সকলে ভালো থাকুক। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আরও একবার আমাদের সকল দর্শককে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। সকলে ভালো থাকবে।